মাতরম বাংলার বাঘ অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ 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 বাংলার বাঘ অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ 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 বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে পার্লামেন্টের বিরোধী দলনেতা তথা সাংসদ পশ্চিমবঙ্গের প্রদেশ প্রেসিডেন্ট শ্রী অধীর রঞ্জন চৌধুরী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি ওনাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য একদম খুব ভালোভাবে পার্লামেন্ট থেকে স্টেট অবধি উনি আপনাদের বক্তব্য রাখবেন। আপনারা দেখতে শুনুন। আপনারা সবাই বসে পড়ুন। আমাদের দলনেতা আপনাদের সামনে উঠে পড়েছেন। বাম এবং কংগ্রেসের ডাকা আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত এই এলাকার নির্বাচনী জনসভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের মানুষকে এই মঞ্চ থেকে আন্তরিক অভিনন্দন এই এলাকার মানুষ আজকে আপনাদের এই জমায়েতের উচ্ছ্বাস বৃদ্ধি করা উৎসাহ এটা স্পষ্ট করে দিল যে এখানকার প্রার্থী ভিক্টরের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী 26-এ তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে এখানকার মানুষ সমর্থন করবে আমাদের দলের। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আপনাদের পছন্দের নিজেদের ঘরের আপনাদের সকলের প্রিয় প্রার্থীর বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু এটুকু বলতে চাই যে আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে ভারতবর্ষের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। একথা সারা দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিরা বলছে। শুধু তাই নয়, ভারতবর্ষের আজকের যে সরকার সেই সরকারের যিনি অর্থমন্ত্রী সেই অর্থমন্ত্রী নিজের স্বামী পরকালা সীতারামন, অর্থমন্ত্রী নিজের স্বামীর নাম পরকালা সীতারামন। সেই পরকালা সীতারামন বলছে যে মোদি যদি ক্ষমতায় আসে ভারতবর্ষের মানচিত্র পাল্টে যাবে। মোদি যদি ক্ষমতায় আসে দেশের সংবিধান পাল্টে যাবে। মোদি যদি ক্ষমতায় আসে ভারতবর্ষের রাষ্ট্রের চরিত্র পাল্টে যাবে। এ কথা আমি না, ভারতবর্ষের যিনি আজকের এই সরকারের অর্থমন্ত্রী তার নিজের স্বামী একথা বলছে। তাই আপনারা সহজে বুঝতে পারছেন যে আগামী দিনের ভারতবর্ষ কোন পথে যেতে আরম্ভ করছে। সেই ভারতবর্ষকে রক্ষা করবার দায়িত্ব কার? আপনাদের, অর্থাৎ আপনারা যারা ভোটার তাদের।
আপনাদের মতামতের শক্তি এতটাই তীব্র যে একদিন আপনাদের এই মতামতের শক্তি ব্রিটিশকে ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য করেছিল। আপনাদের এই মতামতের এতই শক্তি যে এই ভারতবর্ষে কংগ্রেসের সরকারকে বারবার ক্ষমতায় এনেছে। আজকে যখন ভারতবর্ষের কোনো দেশটার অস্তিত্ব বিপন্ন, তখন আপনাদের এই শক্তি ভারতবর্ষকে রক্ষা করতে পারে। এ দেশ গড়েছে সকলে মিলে, এ দেশ রক্ষা করবে সকলে মিলে, এ দেশ রক্ষা করবে সবাই মিলে। এ দেশ হিন্দুর নয়, এ দেশ মুসলমানের নয়, এ দেশ শিখ বা খ্রিস্টানের নয়, এ দেশ তাদের যারা এ দেশের অধিবাসী, অর্থাৎ সারা ভারতবর্ষের মানুষ। সারা ভারতবর্ষের মানুষের এই দেশ, এই দেশকে আজ দুর্বল করবার জন্য এক সুদীর্ঘ চক্রান্ত, সুদীর্ঘ ষড়যন্ত্র চলছে। আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা কখনো ব্রিটিশকে ভারতবর্ষের ক্ষমতা থেকে তাড়াতে একজোটে স্বাধীনতার আন্দোলন করেছি। নেতারা ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, কখনো ছিলেন খান আব্দুল গফ্ফর খান, নেতারা ছিলেন জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আবিদ হাসান, শাহনাজ খানেরা। এই ভারতবর্ষকে আমরা এইভাবেই বড় করতে দেখেছি। এই ভারতবর্ষের স্বাধীনতার লড়াইয়ে হিন্দু মুসলমান উভয়ে সমানভাবে রক্ত ঝরিয়েছে। কিসের জন্য? নিজের ধর্মকে রক্ষা করার জন্য নয়। হিন্দু রক্ত ঝরিয়েছে নিজের ধর্মকে রক্ষা করার জন্য নয়, মুসলমান রক্ত ঝরিয়েছে নিজের ধর্মকে রক্ষা করার জন্য নয়। সবাই আমরা রক্ত ঝরিয়েছি ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা অর্জন করে এদেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীনতাকে অর্জন করার জন্য। আজকে সেই ভারতবর্ষের এক জটিল সংকট। একটু আগে মহিন্দা বলছিল 400 পারের গল্প হচ্ছে। মানুষ ভোট দেবার আগেই সরকারের দল, সরকারে যারা আছে তারা বলছে মানুষের ভোট দেবার আগেই যে আমাদের 400 আসনে জেতা হয়ে গেছে। এটা মানুষের প্রতি একটা অহংকার, ঔদ্ধত্য, মানুষের প্রতি তাদের শক্তি প্রদর্শনের একটা নমুনা। মানুষ ভোট দেওয়ার আগে কি করে একটা রাজনৈতিক দল বলে আমি 400 আসনের বেশি জিততে পারবো? কি করে বলে? মানুষের ভোট কারো পকেটে রাখা ফিক্সড ডিপোজিট নয়। মানুষের ভোট কারো পেটেন্ট করা সম্পত্তি নয় যে আমি চাইলাম আর খরচ করে দিলাম, চাইলাম না আর রেখে দিলাম, তা নয়। মানুষের মতামত একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ। আজকে যারা 400 পারের গল্প করছে, এ দেশের স্বাধীনতার জন্য তাদের বিন্দুমাত্র অবদান ছিল না। এ ভারতবর্ষকে স্বাধীনতার জন্য এই বিজেপি পার্টির সেদিন যারা তাদের পূর্বপুরুষ ছিল, তারা কখনো স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেনি। आप सब मेरा बंगाली बात मालूम हो रहे हैं ना आप लोग? बंगाली समझते हो ना आप लोग? যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের মানুষ ভারত ছাড়ো আন্দোলনের কথা ঘোষণা করল, তখন মহাত্মা গান্ধী কংগ্রেসের দলের নেতাদের জিজ্ঞেস করছে এত বড় আন্দোলন করব, এই আন্দোলনের নাম কি হবে? ব্রিটিশকে শেষ চুনৌতি দিচ্ছে যে ব্রিটিশ তুমি ভারতবর্ষ থেকে চলে যাও, দেশের মানুষ তোমাকে মানছে না, আমরা স্বাধীনতা চাই। তো এত বড় চুনৌতির একটা নাম হওয়া দরকার। নাম কি হবে? কংগ্রেসের বড় বড় নেতারা নাম বলতে পারছে না।
তখন বোম্বের একজন কাউন্সিলর কর্পোরেটর মেহের আলী সে বলল, মহাত্মাজি এই আন্দোলনের নাম হোক কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন। সেদিন আজকের বিজেপি পার্টি কি বলল? আজকের বিজেপি পার্টি সেদিন তাদের অন্য নাম ছিল। তারা বলল কি? তারা ভারতবর্ষের যুবকদের বলল, হে ভারতবর্ষের যুবক, যদি ব্রিটিশ চলে যায় হিন্দুরা দুর্বল হয়ে যাবে, মুসলমানরা আবার কবজা করে নেবে, তাই ব্রিটিশকে মদত করো, ব্রিটিশকে শক্তি দাও। যে ব্রিটিশ আমাদের 200 বছর ধরে শাসন করলো, শোষণ করলো, আমাদেরকে কৃতদাসের জাতিতে রূপান্তরিত করলো, আজকে তাদের হয়ে ওকালতি করছে, সওয়াল করছে, পাইরবি করছে সেদিনের বিজেপি পার্টি। তাই তাদের কাছে আমরা দেশপ্রেম কি শিখব? মনে রাখবেন, সেদিন ব্রিটিশকে তাড়ানোর জন্য ভারতবর্ষ জুড়ে মহাত্মা গান্ধী আন্দোলনের ডাক দিয়েছিল, ভারত ছোড়ো। আর আজ সারা ভারতবর্ষের মানুষকে কংগ্রেস এবং সমস্ত ধর্মনিরপেক্ষ পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের মানুষের কাছে আমাদের আবেদন যে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের মানুষ আন্দোলন করে আপনাদের মতামত প্রকাশ করে বাধ্য করুন বিজেপি পার্টিকে যে বিজেপি পার্টি তুম গদ্দি ছোড়ো। এক সময় কংগ্রেস এবং সমস্ত শক্তি মিলে ব্রিটিশের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। আজ কংগ্রেস এবং সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি মিলে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে গদ্দি ছোড়োর আন্দোলন শুরু হোক, এবং সেই সুযোগ আমাদের কাছে এসেছে। একদিনে সেদিন ভারতবর্ষ স্বাধীন হয়নি। একটার পর একটা আন্দোলন করতে 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 ব্রিটিশ বাধ্য হয়েছিল দেশ ছেড়ে চলে যেতে। তাই আজও আমাদের প্রয়োজন সার্বিক আন্দোলন, সর্বাত্মক আন্দোলন। শুধু একটা জনসভা করলে হবে না, সারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে আজ বিজেপি বিরোধী হাওয়া তুলতে হবে। সে হাওয়া রাহুল গান্ধীর নেতৃত্বে অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলো একজোট হয়ে আজকে ভারতবর্ষ জুড়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে শুরু হয়েছে। তাই বলতে চাই, मंजिल से आगे बढ़कर नया मंजिल की तलाश कर, तुझे अगर दरिया मिल जाए तो समंदर की तलाश कर। हर शीशा टूट जाते हैं पत्थर की चोट पे, पत्थरी टूट जाए वो शीशा की तलाश कर। তাই আমাদের লড়াই অনেক কঠিন লড়াই, অনেক দীর্ঘস্থায়ী লড়াই। এটা মতাদর্শের লড়াই, বিচারের লড়াই। এই লড়াই আমাদের চলছিল, আজও চলছে। এই বাংলায় আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যখন ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজনৈতিক দল তারা বসে ঠিক করলো যে বিজেপিকে ক্ষমতা থেকে তাড়াতে জোট করা দরকার, সেই জোটের নাম দেওয়া হলো ইন্ডিয়া। সেই জোটে সেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামিল হয়েছিলেন। সেই মমতা ব্যানার্জি কোনো কারণ না দেখিয়ে হঠাৎ করে বললেন, আমি ইন্ডিয়া জোটে থাকবো না। আমরা জানি হঠাৎ করে কিছু হয় না, যখন কোনো কাজ হয় পিছনে কারণ তো থাকে। দিদি চালাক, দিদি জানে কখন ধরতে হয় কখন ছাড়তে হয়। যখন ইন্ডিয়া জোটের নামকরণ হয়েছিল, মমতা ব্যানার্জি গর্ব করে বলেছিলেন, কিন্তু নির্বাচন এলে চলে আসবে ভূতের মতন নাগরিক আইন। মোদি দিল্লি থেকে অ্যাটাচি বেঁধে অমিত শাহ মোদি ফ্লাইটে করে নাগরিক আইন নিয়ে চলে আসবে আমাদের দেশে, এই পশ্চিমবঙ্গে। অন্য রাজ্যে নাই, শুধু পশ্চিমবঙ্গে। আর এদিক থেকে আমাদের দিদি কালীঘাট থেকে সে আবার ঝোলা পত্র নিয়ে এনআরসিকে বগলে করে নিয়ে চলে আসবে। তো 2021 নির্বাচনের পর আমি জনসভায় বলেছিলাম যে নাগরিক আইন হাওয়া হয়ে গেল, এনআরসি হাওয়া হয়ে গেল, ভোটও হয়ে গেল, ব্যাপার কি? ভোটের পর না মোদি নাগরিক আইনের কথা বলে, না দিদি এনআরসির কথা বলে।
তো আমি তখন বলেছিলাম ভাই এনআরসি এখন ঘুমাচ্ছে, এনআরসি ঘুমাতে ঘুমাতে আবার জাগবে। কবে জাগবে? 2024 সালে জাগবে। যখন লোকসভার ভোট আসবে তখন এনআরসি আবার জাগবে। একবারে সকালে জহুরের নামাজ পড়ের পরই চোখে মুখে জলের ছিটা দিয়ে বলবে এনআরসি চল রে, একটু বাজারে চল, আমাদের ভোট এসে গেছে, চল একটু বাজার করে নিই। 2024 সালের ভোটও এসছে, এনআরসির হাওয়া আবার দিদি তুলতে আরম্ভ করেছে। এতদিন দিদিকে একবার বলেনি কিন্তু এনআরসির কথা। যদি এনআরসির সঙ্গে মোকাবেলা করতে হয় তাহলে সব থেকে আগে দরকার মোদির সঙ্গে মোকাবেলা করা। আর মোদির সঙ্গে মোকাবেলা করতে গেলে দরকার ছিল ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা। আর ইন্ডিয়া জোটকে শক্তিশালী না করে আপনি যার দালালি করেছেন তার নাম ভারতবর্ষের নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী খুশি দিদি, আপনার কোনো চিন্তা নাই। আপনার প্রতি নরেন্দ্র মোদী খুশি। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়, দিদির খোকা বাবুকে কেউ গ্রেপ্তার করছে না? না, খোকা বাবুর উপরে কোনো হামলা হবে না, খোকা বাবুকে কেউ ডিস্টার্ব করবে না। খোকা বাবু যাতে ভালো করে যেতে তার জন্য ডায়মন্ড হারবারে খোকা বাবুরই পছন্দ করা আরেকটা বিজেপির প্রার্থী খাড়া হয়ে গেছে। আজ থেকে যান খোঁজ নিয়ে দেখুন, যান খোঁজ নিয়ে দেখুন। খোকা বাবুর পছন্দ করা একজন ব্যক্তি বিজেপির টিকিট নিয়ে ডায়মন্ড হারবারে খোকা বাবুর বিরুদ্ধে লড়াই করতে নেমেছে। কারণ একটাই, মোদি চাই খোকা বাবু জিতে যাক, তার সার্টিফিকেট মোদি দিয়ে দিয়েছে। खोका बाबू को समझ रहे हैं आप लोग? ममता बनर्जी की भतीजी, ममता बनर्जी की भतीजा, ममता बनर्जी की भतीजा वो भी चुनाव लड़ रहे हैं, लेकिन उनके खिलाफ बीजेपी पार्टी जो उम्मीदवार उतारे हैं वो खुद उनके भतीजे का अपना आदमी। तो समझ लो किस तरह की गठबंधन बंगाल में चल रहे हैं। मोदी और दीदी के बीच कितना गहरा रिश्ता है ये आप जरा सा सोच लो। लेकिन फिर भी चुनाव के पहले हर एक किस्म की वो भड़काने की कोशिश करेंगे, आम लोगों को गुमराह करने के लिए कोई कसर नहीं छोड़ेगी। इसके लिए आपको अब एक ही आपसे सलाह देना चाहते हैं, एक ही नसीहत है कि आप किसी बात पे आकर भ्रमित ना हो। ये बीजेपी के साथ साथ दीदी भी बंगाल के हिंदू, बंगाल के मुसलमानों को गुमराह करने की हर संभव प्रयास करेगी, लेकिन आप सावधानी बरतते हुए इसका जवाब सही ढंग से देने का कोशिश कीजिएगा। यही हमारा आपसे निवेदन है। আমরা ভিক্টরকে ভালোবাসি, ভিক্টরকে টিকিট দিয়েছি, ও আমাদের ছোট ভাইয়ের মতো। এখানকার অনেকে বলেছিল আমাকে যে দাদা ভিক্টরকে টিকিটটা দেন। ভিক্টর ফরওয়ার্ড ব্লক পার্টি থেকে কংগ্রেস পার্টিতে আমার হাত দিয়ে জয়েন করেছে। ওর মধ্যে তেজ আছে, দীপ্ততা আছে, প্রতিবাদ আছে, ভালো বলে, একটা মুখর ছেলে, হিম্মতদার ছেলে, ইমানদার ছেলে, তাই তাকে আমরা টিকিট দিয়েছি। সকাল দেখলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে, सुबह से पता चलता है सारे दिन कैसे गुजरेंगे। आज ये महफिल गवाह देते हैं कि विक्टर की जीत तय हो चुकी है। विक्टर और विक्ट्री बराबर हो गए। तो अभी विक्टर से मांगो कुछ मत, क्योंकि चुनाव जीतने के बाद ही मिठाई कबाब मांगना सही होगा। लेकिन विक्टर बिल्कुल तैयार बैठे हैं, वो जरूर जीतेंगे। हम सबके ऊपर दुआ है, आशीर्वाद है। बहुत अच्छा लड़का है और तहे दिल से ऊपर वाले से ये निवेदन करना चाहते हैं, इबादत करना चाहते हैं कि अल्लाह ताला, ये भगवान आपका रहमत विक्टर पर बरसे और एक नौजवान यहाँ के बंदा आपका खास उम्मीदवार बन के दिल्ली में जाए। ये उम्मीद के साथ विक्टर की जीत होगा ही होगा। ये तमन्ना
ব্যক্ত করতে हुए আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।